আসসালামু আলাইকুম। আপনার চ্যানেল এনটিভির আজকের অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। মার্কেট ওয়াচে আমি আছি আপনাদের সাথে আহমেদ রশিদ লালি। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলাপ করব বিনিয়োগ ঝুঁকি নিয়ে। বিনিয়োগ ঝুঁকি অনেকভাবেই চলে আসে, যেটা ম্যানেজমেন্ট করা কিন্তু একটা কঠিন বিষয়, এবং সেই ম্যানেজমেন্ট করতে গিয়ে আবার দেখা যায় যে আশেপাশের অনেক কিছু চলে আসে যেগুলো ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে যায় একজন বিনিয়োগকারীর জন্য, এবং বিভিন্নভাবে কিন্তু এই রিস্কে একজন বিনিয়োগকারী পড়ে যেতে পারেন কিংবা পড়ে যাচ্ছেন। তো এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে আজকে অনেক ব্যস্ততম সময় ব্যয় করেও ওনারা আসছেন। আজকে আমার ডানে আছেন জনাব ডক্টর জামাল উদ্দিন আহমেদ, সাবেক প্রেসিডেন্ট আইসিএবি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ অর্থনীতি সমিতি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের বামে আমার আছেন খুব পরিচিত মুখ, ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, চেয়ারম্যান প্রাইলিংক সিকিউরিটিজ লিমিটেড। উনি একজন খুব সুবক্তা, এবং আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব এখান থেকে। জামাল ভাই, আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি। আপনি তো অ্যাকাউন্টস নিয়ে, অডিট নিয়ে, এবং এখন আবার নতুন একটা ভেঞ্চার শুরু করেছেন যেটা ক্রেডিট রেটিং। তো আপনার খুব রিস্ক ম্যানেজমেন্ট সম্বন্ধে খুব ভালো জানা আছে। আমরা যে জিনিসটা আজকে আলোচনা করতে চাচ্ছি এবং আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি, সেটা হলো আমি বিনিয়োগকারী, আমি বুঝে শুনে আমার টাকা ভালো, আমার ফাইন্যান্স, আমি সেটা পুঁজিবাজারে লাগাতে চাচ্ছি। এখন আমি ফান্ডামেন্টাল শেয়ার দেখে সব অ্যানালাইসিস করে সব কিছু করে সুন্দর একটা পোর্টফোলিও বানালাম। পর মুহূর্তে দেখা গেল যে এক একটা করে ইম্পেডিমেন্টস যেগুলো আসতে থাকে। লাইক আজকের একটা কথা বলি যে সকালবেলা অনেক হাউস, এখনও 10-12টা হাউস আমাদের জানা মতে এখনও তাদের ট্রেডিং সুচারুভাবে চালু করতে পারে নাই। এর মধ্যে আইসিবিও বোধহয় আছে। তো এই যে বাধাগুলো চলে আসে, তারপরে মনে করেন আরেকটা ইস্যু আমি বলি, যে ইস্যুটা খুব জরুরি আলোচনার বিষয়। সেটা হলো যে বাজার চলছে, একটা গতিতে চলছে, কিংবা ডিপ্রেসড অবস্থায় আছে। এই অবস্থাতে প্রাইমারি রেগুলেটর, সে প্রাইমারি রেগুলেটর মানে দুই এক্সচেঞ্জ, এখান থেকে যখন চিঠি আসে বিভিন্নভাবে যে এই শেয়ারটা এত দামে কেন কিনলেন, এই শেয়ারটা এতগুলো কেন কিনলেন, তো এই সকল বিষয় আমি যে পোর্টফোলিও গড়লাম সেখানে কিন্তু আমি একটা ঝুঁকিতে পড়ে যাই, কারণ মার্কেট কিন্তু এরকম 2-4-5টা চিঠি দিলে কিন্তু মার্কেট সাফার করে। তো এখান থেকে ঝুঁকিগুলো আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি একজন বিনিয়োগকারী হিসাবে? আপনাকে ধন্যবাদ। আপনার ইনভেস্টমেন্ট যখন আপনি করবেন তখন আপনাকে অবশ্যই 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 বিশেষ করে স্টক মার্কেটে যখন যাচ্ছেন তাহলে আপনাকে আরও মোর কেয়ারফুল হওয়া লাগবে। এবং এর যে পটেনশিয়াল রিস্কগুলো কী আছে, লিগ্যাল রিস্ক কী আছে, তারপরে আপনার ফাইন্যান্সিয়াল রিস্ক কী আছে, আদার যে রেগুলেটরি রিস্ক কী আছে, তারপরে আপনার পলিটিক্যাল রিস্ক কী আছে, কান্ট্রি রিস্ক কী আছে, এগুলো সব, এবং এই ইনভেস্টারের যে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে আপনাকে দেখতে হবে যে আপনার যে এদের ট্র্যাক রেকর্ডটা কেমন, মার্কেট রিপুটেশনটা কি, তাদের দোজ হু আর স্পন্সার্স অফ দিস কোম্পানি, দেয়ার ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিটা কি, এইগুলা আপনার বিভিন্নভাবে ডিফারেন্ট টেকনিকে এটাকে অ্যানালাইসিস করা হয়। সেই অ্যানালাইসিসের মধ্যে দিয়ে কিন্তু আপনার বিদেশে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট গ্রুপ আছে, যেটা তারা এগুলা টেস্ট করে আমাদের এখানেও কিছু কিছু গ্রো করেছে। ইটস নট দ্যাট আমাদের দেশে নাই, আছে। ওনারা অ্যাডভাইস করে এবং ওনারা নিজেরা ইন্টারনাল তাদের রিসার্চ উইদিন দি গ্রুপ হোমগ্রাউন্ড তারা ডেভেলপ করছে, যে তারা এখানে ইন্টারনালি রিসার্চ করে, অ্যানালাইসিস করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে। সেই স্টেটমেন্টের ভিতরে কোনো ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং আছে কিনা, আর্টিফিশিয়াল কোনো জিনিস, হিডেন কোনো রিস্ক আছে কিনা, যেই রিস্ক এখানে বলা নাই। যেমন আপনার ধরেন কোনো কোম্পানিতে একটা লাইবিলিটি তারা শো করে নাই কীভাবে, যেমন আপনার ইটালিতে আপনার পারমালাট একটা কেস ছিল। সে কেসে দেখা গেছে যে আপনার তারা তাদের বইতে একটা ডিপোজিট দেখাইছে ব্যাংক অফ আমেরিকাতে। সেই ব্যাংক অফ আমেরিকার যে ডিপোজিটটা, এটা অডিটররা শুড হ্যাভ চেক যে এই ডিপোজিটটা ওই ব্যাংকে আছে কিনা।
দেখা গেল পরে অডিটর যখন চেঞ্জ হলো, পরের অডিটর এসে যখন ব্যাংক কনফার্মেশনের জন্য পাঠাইছে যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই কোম্পানির এত কোটি ডলার তোমার এখানে জমা আছে, এখন তুমি এটা কনফার্ম করো। ওরা ওই দিক থেকে উল্টা চিঠি দিল যে আমার এখানে এদের কোনো ডিপোজিট নেই। তখনই তো আপনার প্যানিক বাজারে শুরু হলো এবং ওই কোম্পানি ইনসলভেন্ট হয়ে গেল এবং বন্ধ হয়ে গেল। দিস মিনস আপনাকে খুঁটিনাটি প্রতিটা বিষয়ে, যেহেতু আপনি ইনভেস্ট করতেছেন, ইনভেস্ট করার আগে আপনাকে এই সমস্ত জিনিস, পুরাটা জিনিস, আপনার এই কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজারকে, এই কোম্পানির অডিট ফার্ম কারা, তাদের মার্কেট রিপুটেশন কি। আপনি একেবারে সঠিকভাবে বলছেন জামাল ভাই। আমি কিন্তু একটা জিনিস আরেকটু অ্যাড করি, সেটা হলো যে একজন স্মল ইনভেস্টর, যে ক্ষুদ্র বিনিয়োগকারী, এত কিছু দেখার পক্ষে এটা সম্ভব না। উনি ম্যাক্সিমাম যেটা দেখতে পারেন সেটা অ্যানুয়াল রিপোর্ট দেখতে পারেন, সেটা হয়তো ওয়েবসাইটে উনি ব্রাউজ করে দেখতে পারেন। কিন্তু এত আপনি যে কথাগুলো বললেন সেই জিনিসগুলো কিন্তু একজন লাইসেন্স অডিটর মাত্র এগুলা দেখতে পারে। সো ওই অডিটর যে রিপোর্টটা দিচ্ছে এবং অ্যানুয়াল রিপোর্ট যেটা আমরা পাচ্ছি, ওই অডিটরের একটা দায়িত্ব যে সঠিকভাবে এবং ডিটেইলড সবকিছু বলা, সো দ্যাট একজন বিনিয়োগকারী সেগুলো দেখতে পারে, বুঝতে পারে। জি, এই ডিসক্লোজারগুলো থাকছে। এট দি সেম টাইম আমি আপনার সাথে আরেকটু যোগ করি, সেটা হলো আপনার এটাকে বলে, এই টার্মিনোলজিটা এখন বাইরে রিসেন্ট টাইমে, আগেও ছিল, সেটা বলা হয় যে কর্পোরেট গেট কিপার। হু আর দি কর্পোরেট গেট কিপার? এখন ধরেন আপনার এই বিল্ডিং থেকে একটা জিনিস বার হয়ে যাবে, সেম ওখানে যে অ্যাকাউন্টসটা তৈরি করলো, ম্যানেজমেন্ট এটা তৈরি করছে, তৈরি করার পরে এটা বোর্ড অফ ডাইরেক্টর এটা অ্যাপ্রুভ করছে, অ্যাপ্রুভ করার পরে বোর্ডের চেয়ারম্যান সাইন করছে, ডিরেক্টর সাইন করছে, অ্যাজ পার সিকিউরিটি এসিসি রিকোয়ারমেন্ট অনুযায়ী কোম্পানি সেক্রেটারি সাইন করেছে, করার পরে দেন অডিটর সার্টিফাইড, এটা অডিটর সিগনেচার দিল। এখন এখানে দেখেন কতগুলো পার্টি। একটা পার্টি হলো ডিরেক্টরস বোর্ড অফ ম্যানেজমেন্ট, ফার্স্ট হলো ম্যানেজমেন্ট, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট, কোম্পানির ম্যানেজমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করেছে, সেইখানে তারা কোনো রকমের জালিয়াতি করছে কিনা, সেটার মধ্যে বেঠিক কোনো জিনিস আছে কিনা, প্রপারলি করা হয়েছে কিনা, ইনলাইন উইথ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং প্র্যাকটিস করা হয়েছে কিনা, সেটা তাকে এনশিওর করতে হবে। তারপরে রিপোর্টিংয়ের ক্ষেত্রে, তারপরে হলো আপনার আসছে, এটা নেক্সট স্টেজ হলো বোর্ডে আসছে। বোর্ডে আসার পরে বোর্ড অফ ডিরেক্টরস যারা প্রাইমারিলি যারা স্পন্সার ডিরেক্টর, তারা কিন্তু আপনার এটাকে অ্যাপ্রুভ করতেছে বোর্ডে। ইন দ্যাট কেস অ্যাজ ইনলাইন উইথ দি কোম্পানিজ অ্যাক্ট রিকোয়ারমেন্ট, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের রিকোয়ারমেন্ট, আদার রিকোয়ারমেন্টস অনুযায়ী বোর্ড অফ ডাইরেক্টরস আর প্রাইমারিলি রেসপন্সিবল ফর দিস। ম্যানেজমেন্ট এরা হলো কর্পোরেট গেট কিপার। কিন্তু তারপরে আসেন অডিটর, হু ইজ সাইনিং দিস। ধরেন আপনার একটা বিষয়, ক্রিটিক্যাল লিগাল বিষয়ে একটা লিগাল অপিনিয়নের দরকার ছিল, সেই লিগাল অপিনিয়ন যে লয়ার ইজ রেসপন্সিবল ফর দ্যাট, লিগ্যাল অ্যাডভাইজারের কাছ থেকে সেটা সাইন নিয়ে আসতে হবে। হি ইজ অলসো এ গেট কিপার। এবং আইপিও ম্যানেজার যিনি, উনি প্রজেকশন দিলেন 5 বছরের আমি প্রজেকশন দিচ্ছি, এই প্রজেকশনে এইগুলো সব ঠিক আছে, ফেয়ারনেস অপিনিয়ন দিচ্ছে সে। সেই ফেয়ারনেস অপিনিয়ন মিনস যেই সমস্ত অ্যাজাম্পশনের ভিতরে আপনি এই প্রজেকশনগুলো করছেন, ভিত্তিতে করছেন, আর দে অল রাইট, রিজনেবল, এবং আপনি বিশ্বাস করেন কিনা। আর যদি আপনি আর্টিফিশিয়ালি অথবা মোটিভেটেড কোনো ইয়েতে ঢুকে সেটাকে যদি আপনি এক্সেলে তো আপনি ফর্মুলা দিলেন, ফর্মুলা অনুযায়ী ফিগার বার হয়ে গেল, কিন্তু এটা রিয়ালিটির কত কাছাকাছি। আবার আপনার কাছে ফিরে আসবো। খুব সুন্দর কথাগুলো আপনি বলেছেন, খুব ইনফরমেটিভ। আমি এখন জহির আপনার কাছে আসতে চাই। জামাল ভাই যে সকল কথা বললেন, ডেফিনেটলি এগুলা খুব উপকারী, এবং এগুলা দেখে অ্যানালিস্টরা যারা আছেন ওনারা এই সব জিনিস দেখেন। আপনার কাছে আমি জানতে চাই যে এই যে ইদানিংকালে দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ ট্রেডিং প্ল্যাটফর্মে সমস্যা হচ্ছে, ডিএসসি আজকেও হয়েছে যেটা আপনি জানেন, এখনো 10-12টা হাউস ট্রেড করতে পারছে না ঠিক মতো। তার সাথে এই যে স্টক এক্সচেঞ্জগুলো প্রায় চিঠি দিয়ে থাকে, এই যে চিঠি, মানে একটা জিনিস হলো চিঠি অবশ্যই দিবে, মনিটর অবশ্যই করবে, সার্ভেলেন্স অবশ্যই করবে, কোনো দ্বিমত নাই। বিকজ যত ভালো সার্ভেলেন্স এবং মনিটর থাকবে তত হেলদি মার্কেট থাকবে, বিনিয়োগটা তত সুস্থ থাকবে, বিনিয়োগটা তত সেফ থাকবে, এখানে কোনো দ্বিমত নাই। এফিশিয়েন্ট এন্ড ট্রান্সপারেন্ট। কিন্তু সমস্যা যেখানে হয় সেটা হইল যে which one to catch, which one to leave, which one is intentional, which one is unintentional। এই যে একটা মেধার সমন্বয় উইথ রুলস এন্ড রেগুলেশনস,
এই জায়গায় কি ঝুঁকিটা বাড়িয়ে দিচ্ছে কিনা আমাদের বিনিয়োগকারীদের? ধন্যবাদ লালি ভাই, আমার খুব ইচ্ছা ছিল একসময় আপনার সাথে বসবো, সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। আর আমার পাশে খুবই নাম করা একজন ব্যক্তি বসে আছেন, এই জন্য আমি ওনার কথা মুগ্ধ হয়ে শুনছিলাম। তো যে প্রশ্নটা আপনি করেছেন, আসলে প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো ব্যাপারটা আমি বলি যে আমার তো নতুন একটা যে প্ল্যাটফর্ম আমরা এনেছি এটা কিন্তু বিশ্বমানের, এখানে কোনোই সন্দেহ নাই। তো আগে যে আমাদের সিস্টেমটা ছিল ওখানে কিন্তু একটা মাত্র সার্ভার ছিল, যেটাকে আমরা টেসা বলতাম বা MSA প্লাসের মধ্যে আমরা ট্রেড করতাম এখন, এবং সেটা কিন্তু আমাদের হাউসগুলোরও এখানে রেসপন্সিবিলিটি ছিল। বাট এখন পুরো রেসপন্সিবিলিটি কিন্তু ডিএসসির বা এক্সচেঞ্জগুলোর হাতে, ডিএসসির হাতেই চলে গেছে, এবং 3টা সার্ভার আছে আপনি জানেন মনে হয়। ক্রেডিট কন্ট্রোল সার্ভার আছে, তারপর আপনার এখানে MIS সার্ভার আছে, আর একটা ট্রেডিং সার্ভার আছে। তো এই যে 3টা সার্ভার, এগুলা ম্যানেজমেন্টে আমার মনে হয় যে আরেকটু সচেতনভাবে, আর একটু সূক্ষ্মভাবে, দক্ষতার সাথে, একটু নজরদারি করে, একটু টেক কেয়ার করে যদি আমার মনে হয় যেগুলো টেক কেয়ার করা যায়, তাহলে আমার মনে হয় যে প্রবলেমটা সলভ হতে পারে। আর আমি যতটুকু জানি যে আপনার যে কোনো প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম হলে তারা সম্ভবত আমাদের যে এখানে সেট আপটা আছে তারা যোগাযোগ করে হয়তো বা দেশের বাইরে, আমি জানি অস্ট্রেলিয়াতে অথবা সিঙ্গাপুরে। তো এইটা আসলে অনেক সময় টাইম গ্যাপের কারণে বা টেকনিক্যাল কোনো কারণে দেখা যাচ্ছে ওরা হলো আপনার ভিনদেশি, আমরা লোকাল, তো একটু কমিউনিকেশন একটা গ্যাপ হয়ে যায়। তো এরকম একটা সেট আপ যদি আমাদের দেশে যদি রাখা যায়, তাহলে এটা আমার মনে হয় যে খুব ইজিলি জিনিসটা আপনার মিটিগেট করা যাবে, মানে কি সমাধান করা যাবে। এটা একটা না, আপনার সাথে 100% আমি একমত, কিন্তু জহির আপনি যদি খেয়াল করেন যে এইটা কিন্তু যেটা সাপোর্ট, যেটা আমাদের টেকনিক্যাল সাপোর্ট যেটা পাওয়ার কথা, এবং সেটার জন্য ডিএসসি পেমেন্ট করছে, এবং সেইটা কিন্তু 24/7, সেখানে টাইম ফ্যাক্টর কিন্তু আসার কথা নয়, নো স্কোপ। এবং বিশেষ করে পুঁজিবাজারে কিন্তু ভেরি ডিফিকাল্ট, টেকনিক্যাল ফল্ট হতে পারে, সেটা হতে পারে একটা নরমাল প্রসেসে হতে পারে, কিন্তু এই যে বারবার জিনিসগুলো, ফ্রিকোয়েন্সিটা কি, ফ্রিকোয়েন্সি কি উইকে একবার নাকি মাসে একবার না 4 বছরে একবার, কিন্তু আমাদেরকে আরো, আপনি যে কথাটা বলছেন যে আরো সুচারুভাবে দেখা উচিত। ডেফিনেটলি একটু যদি মানে আরেকটু সচেতনভাবে আমি ওনার সাথে একটু অ্যাড করতে চাই এটা। জি প্লিজ। এনি টেকনিক্যাল সলিউশন আপনার এখানে, আপনার যদি স্টক মার্কেটে যদি বলে যে আমাদের টেকনিক্যাল প্রবলেম থাকবে, ইজ ইট ক্রিটিক্যাল অর নর্মাল প্রবলেম হলে, যেটা দিয়ে আমার কোনো ট্রানজাকশনের প্রবলেম হচ্ছে না, ও ফাইন, ইউ ক্যান সর্ট ইট আউট। বাট ওয়ান থিং ইজ দ্যাট, একটা প্লেন চালানোর সময় আপনি যদি রিস্ক নেন, যেই রিস্কটা বিয়ন্ড ইউর কন্ট্রোল, দেন ইন দ্যাট কেস অল দি প্যাসেঞ্জার্স উইল ডাই। এখানে আপনার ধরেন স্টক এক্সচেঞ্জে তো একটা ইকোনমিতে একটা ভাইব্রেন্ট একটা জিনিস, এবং এখানে যদি আপনার এই ধরনের সিচুয়েশানে যদি কোনো রকমের টেকনিক্যাল ফল্ট মানে ফ্রিকুয়েন্টলি রেগুলারলি রেগুলার বলবো আমি, যে এটা যদি হয় তাহলে আপনার বিশ্বাস নষ্ট হয়ে যাবে, এটার উপরে বিশ্বাস। আমি আরেকটু বলি এখানে, হ্যাঁ আমি জানি যে আমাদের ডিএসসি ম্যানেজমেন্ট তারা অবশ্যই দক্ষভাবে সবকিছু পরিচালনা করছে, এবং আমার হাউজে আমি 2-4 দিন আগে একটা চিঠি পেয়েছি, এবং তারা যেটা বলেছে যে এই যে টেকনিক্যাল প্রবলেমগুলো হওয়ার পিছনে হাউসগুলোর যে ট্রেডিং স্টেশন, সেখানে আপনার কিছু অ্যাপ্লিকেশনস থাকার জন্য এটা হতে পারে। ওনারা বলেছে যে যেই স্টেশনে ট্রেড হবে সেখানে কোনো আপনার ওয়াইফাই কানেকশন থাকা যাবে না, সেই সময় আপনার যখন ট্রেডিং হবে সেই সময় কোনো আপনার অন্য কোনো আই থিঙ্ক কি বলে সেটাকে অ্যাপস চালানো যাবে না, বা অনলাইনে যাওয়া যাবে না। তো এটা আমি আমার হাউজে এটা ফলো করেছি, এবং সবগুলো স্টেশন থেকে আমরা রিমুভ করেছি। তো আমি এই প্রোগ্রামের মাধ্যমে আমার যারা ব্রোকারেজ, যারা হাউস, যারা ভাই যারা আছেন, ওদেরকে আমি বলে দিতে চাই যে এটা যদি সমাধান হয়, তাহলে হোয়াই নট, আমরা চেষ্টা করে দেখি যে এর ফলে যদি ডাটা মিসিংটা যদি রোধ হয়, এবং তার ফলে যদি আমরা সুষ্ঠুভাবে যদি ট্রেড করতে পারি, অসুবিধা নাই। বাট তারপরেও যদি প্রবলেম হয়, তাহলে কিন্তু জিনিসটাকে একটু আমার মনে হয় যে অন্যভাবেই দেখতে হবে, এবং সেটা একটু দক্ষভাবে না দেখলে কিন্তু আমরা আসলে সাফারারই হব। আরেকটা পয়েন্ট ছিল যে এই যে চিঠির বিষয়গুলো, যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, যে সার্ভেলেন্স অ্যান্ড মনিটরিং ইজ অল অ্যাবাউট ব্লেন্ডিং অফ ইয়োর আইকিউ অ্যান্ড উইথ দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস। তো সেখানে যদি আপনি আইকিউ ইউজ না করেন, যে কোনটা ধরবো, কোনটা ছাড়বো, কোনটা ইন্টেনশনাল, কোনটা আনইন্টেনশনাল, এইটার ব্যাপারে একটু ভেরি ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, কোনো জিনিসই আসলে দায় সারা গোছের ভাবে করা উচিত না। আপনি যেটাই করবেন সেটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বা একটা গ্রাউন্ড থাকা উচিত, যে আমি এটা যদি করি এর ফলে এটার আপনার নেক্সটের ইফেক্টটা কী হতে পারে, এটা বুঝে করা উচিত। আপনি দেখেন যখন একটা শেয়ারের দাম যখন বেড়ে যায়, ঠিক আছে, তখনই কিন্তু কোয়ারিটা আসে। হ্যাঁ, আমরা সেটা আগেও বলেছি। আর যখন কমে যায়, যেটা আমরা অনেক আলোচনা করছি তিতাসের ক্ষেত্রে, হ্যাঁ, টানা 4 দিন একটা শেয়ার পড়ে গেল, ঠিক আছে, এবং স্পেসিফিক কয়েকটা হাউস থেকে শেয়ারগুলো সেল হলো, ঠিক আছে, এবং দেখেন প্রায় 30% পড়ে গেল,
30 থেকে 40%, এখানে কোনো কোয়েরি নাই। হ্যাঁ, কি হচ্ছে? তো তাহলে কি জিনিসটা যেন দায় সারা গোছের না হয়। আমার কথা হলো যেটাই হবে বা করবেন আপনারা সেটা যেন কনস্ট্রাকটিভ ওয়েতে এবং সেটা মার্কেটের বেটারমেন্টের জন্য যেন হয়, এবং এখানে ইনভেস্টর প্লাস ব্রোকার কেউ যেন কোনোভাবে যেন সাফারার না হয়। এটা যদি করে তাহলে আমার মনে হয় যে ভালো হবে। ডেফিনেটলি, এবং সুপারভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, ভেরি ইম্পর্টেন্ট। আমি আরেকটা জিনিস আপনার সাথে অ্যাড করতে চাই, যেটা ইদানিংকালে আমি দেখলাম যে পরশুদিন বোধহয় একটা নিউজ আসলো যে আইপিডিসির কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন নাই। তো যখন এই নিউজটা আসলো তখন আসার সাথে সাথে কিন্তু বাজারে একটা প্রতিক্রিয়া হয়েছে এবং প্রায় 15-20 পয়েন্টের মতো ধাপ করে পড়ে আবার সেটা রিকভার করেছে, আবার রিকভার করেছে। But my point is যে why the exchanges are not utilizing their corporate governance department, একটা কর্পোরেট গভর্নেন্স ডিপার্টমেন্ট আছে, সেগুলো ইউজ করছে না কেন? তার কারণটা হচ্ছে যে আইপিডিসির তো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আছে, এটা তো অলরেডি আছে, সেটা তো কেন অনুসন্ধান করছেন না? আপনি জেনে থাকবেন যে গত সপ্তাহে ব্র্যাক তাদের একজন চেয়ারম্যান ওখানে নিয়োগ দিয়েছে। দিস ইজ অলসো অ্যান ইনফরমেশন। তো এই জিনিসগুলো তো ডিএসসি কর্পোরেট ডিপার্টমেন্ট যেটা আছে কিংবা চিটাগং এর কর্পোরেট ডিপার্টমেন্ট যেটা আছে, দুই এক্সচেঞ্জকেই কিন্তু এগুলো দেখা উচিত, যেগুলো ওনারা দেখছেন না। কারণ একবার যদি বাজারের গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যায়, সেটাকে আবার সঠিক পথে আনতেও কিন্তু সময় লাগে। তো এই ছোট ছোট জিনিস এগুলো, জি বলেন। আমি আপনাকে একটু বলি, জিনিসটা দেখেন, আপনি যখনই কোনো কোয়েরি হয় যে শেয়ারের দাম বেড়ে গেল, এবং কোয়েরি চিঠি পাঠানো হলো কোম্পানিতে যে আপনাদের কোনো ইনফরমেশন আছে কিনা, এবং উত্তর কিন্তু গদবাধাই একটা, কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন নাই, তাহলে চিঠিটা পাঠানোর দরকারটা কি? আমার কথা হলো এটা, তাহলে এটা দায় সারা গোছের হয়ে যাচ্ছে না? এবং আইপিডিসির ক্ষেত্রে যে ঘটনা আপনি বললেন, এর তো অবভিয়াসলি এখানে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আছে, এখানে মালিকানা বদল হয়েছে, ঠিক আছে? আগে যারা মূল মালিক যারা ছিলেন, মেজরিটি শেয়ার হোল্ডার, তারা তাদের শেয়ারটা ট্রান্সফার করে দিয়েছে, ঠিক আছে? তো এটা কি একটা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন না? তাহলে আমরা এটা রেজাল্ট দিলাম কি যে এখানে কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন নাই, তাহলে জিনিসটা যেন দায় সারা গোছেন না হয় আর কি। আমার কথা হলো এটা। এবং এটা কিন্তু এখন ডিমিউচুয়ালাইজ দুটেই এক্সচেঞ্জ, ওদেরকে কিন্তু এখন সবকিছু নিজেদের মতো করে ঠিকমতো গুছগাছ করেই কিন্তু কাজগুলো করতে হবে। এবং আবার ফিরে আসছি আপনার কাছে, একটা ফোন নিয়ে নি। দর্শক, আপনার কে বলছেন, নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে মিঠু বলছি। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে কি, আপনারা যারা আছেন সবাই স্টক এক্সচেঞ্জ মার্কেট সম্বন্ধে খুব যথেষ্ট ভালো ইয়া রাখেন। তো যেটা বিষয়টা, আমি গত কিছুদিন আগে তিতাস গ্যাস নিয়েছিলাম। হ্যাঁ, তো এবারে দেখা গেছে যে তাদের যে বিগত দিনের যেই তাদের লভ্যাংশের যেই পরিমাণ কিংবা ডিভিডেন্ড হিস্ট্রি আপনি দেখে হয়তো শেয়ার কিনেছিলেন, যেটা বলতে চাচ্ছেন। জি জি জি, কিন্তু হঠাৎ করে এই যে অবস্থা হলো, দেখা গেছে যে মানে যেটা এভারেজ কন্টিনিউ ভালো লভ্যাংশ দিত, কিন্তু দেখা গেছে যে এই কিছু একটা রেগুলেটরি কারণে নাকি তাদের এটা হয়েছে। তো যেটা হচ্ছে ঢাকা, জি আমরা বোধহয় বুঝতে পেরেছি, তিতাস গ্যাসের ব্যাপারে একটা কিন্তু বাজারে বিরাট একটা ইম্প্যাক্ট হয়েছে, এবং সেটা কিন্তু তিতাস গ্যাসে যাদের বিনিয়োগ ছিল, ফরেনাররাও বিশেষ করে তিতাস গ্যাসে ভালো হোল্ডিং ছিল, তারাও কিন্তু প্যানিক হয়ে গেছে এবং বিরাট একটা কনফিডেন্সের হানি হয়েছে। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন কিন্তু আমাদের বিনিয়োগকারী ভাই করেছে, এবং এটা মানে মার্কেট যে কনফিডেন্স আমরা বলি, বিনিয়োগকারী ভাইদের যে আস্থার জায়গাটা যদি আমরা না রাখি, তাহলে কি হবে? মার্কেট তো থাকবে না, তাই না? বিশেষ করে আপনি দেখেন এখানে গভর্নমেন্ট শেয়ার, ঠিক আছে? তো গভর্নমেন্ট শেয়ারের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে আপনার অন্যান্য যে শেয়ার যেগুলো আছে আপনার প্রাইভেট সেক্টরে, সেটা তো বলাই বাহুল্য। কারণ আমাদের ইনভেস্টররা কি দেখে, তারা দেখে যখন বিনিয়োগ করতে, তারা তো অত কিছু অ্যাকাউন্টস বুঝে না, তারা দেখে যে বিগত বছরগুলোতে এই কোম্পানিটা কীরকমভাবে ডিভিডেন্ড দিয়ে আসছে, তাদের ইপিএসটা কেমন ছিল, এনএভিটা কেমন ছিল, এইগুলোই তারা কিন্তু বুঝে, বা পি রেশিওটা কেমন ছিল, এই কয়েকটা ফ্যাক্টর তারা কিন্তু দেখে। সাধারণ বিনিয়োগকারী, হ্যাঁ, এবং সেটা বুঝেই কিন্তু অনেক বিনিয়োগকারী কিন্তু তিতাস গ্যাসে পজিশন নিয়েছিল, এবং অনেকে অনেক বছর ছিল, এবং তারা জানে যে প্রত্যেক বছর তারা 30 থেকে 40% একটা তারা ডিভিডেন্ড পাবে। একটা ফোন আছে হয়তো বিদেশ থেকে। জি দর্শক, আপনি নামটি বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নির্ঝর, আমি কানাডা থেকে বলছিলাম। জি ভাই বলেন, অনেক দূর থেকে ফোন করেছেন, ধন্যবাদ আপনাকে।
না, থ্যাংক ইউ। আসলে আমাদের এই যখন আইপিওর পারমিশন দেওয়া হয় তখন দেখা যায় যে সিমিলার প্রোডাক্টগুলো বিবেচনা করা হয়। স্টক মার্কেটে যখন ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে দেখি তখন দেখা যায় যে কস্ট অফ গুডস সোল্ডে কোম্পানিগুলোর প্রফিট আছে, কিন্তু ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচারের কারণে কিছু কিছু কোম্পানির প্রফিট কম। যেমন ইবনে সিনাতে দেখেন, আপনাদের যদি ব্যালেন্স শিট অ্যানালাইসিস করা হয় তো ইবনে সিনাতে তাদের কোনো লোনের পরিমাণ কম, কিন্তু স্যালারি বা বিভিন্ন হেডে খরচাগুলি এত হয় যে তখন গিয়ে আর প্রফিট আসে না। জি জি, হ্যালো, বোধহয় লাইন কেটে গেছে। আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। দর্শক, আপনি বলেন, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা টেক্সটাইল খাতের কোম্পানি প্রথম বছর এসেই মার্কেটে এসে 100% স্টক ডিভিডেন্ড দিল, তারপর বছর দেখা গেল সেটা 10% দিল। তো তাইলে আমরা কিভাবে বুঝবো প্রথম বছর 100% দিয়ে কি আমরা এটা ভালো মনে করে কিনলাম? এটা কি বিভ্রান্ত করা হলো না আমাদেরকে? ওকে, ধন্যবাদ। জামাল ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ক্যানাডার যে ভাই বললেন, ওনার প্রশ্নটা ছিল যে একটা কোম্পানি যখন আসে সিমিলার স্টকস ওনারা ক্যালকুলেট করেন, মানে ধরেন যে একটা ফার্মাসিউটিক্যাল এক্স কোম্পানি, নেচার অফ দ্য ইন্ডাস্ট্রি, ওইগুলা ওনারা কম্পেয়ার করে ওইভাবে আসেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কিংবা আদার রিলেটেড কস্টগুলা এত বেশি থাকে যে সেটা ইভেনচুয়ালি কিন্তু ইয়েটা প্রফিটেবিলিটিটা কমায় দেয়। তো এইটার ব্যাপারে এই যে এটা ওনার কোশ্চেনটা, আইপিও, ওনার কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যদি আপনি, এটা তো ওয়ান কাইন্ড অফ বেলুনের মতন, আপনি যখন সেলসের থেকে বাদ দিলেন, রেভিনিউ থেকে খরচ বাদ দিলেন, বাদ দেওয়ার পরে আপনি গ্রস প্রফিট বের করলেন, তারপরে আদার চার্জেস, ইন্টারেস্ট, অন্যান্য খরচ বাদ দিয়ে আপনি যখন নেট প্রফিট বার করলেন, এখন ডিসপ্রপোর্শনেট, এখন এটা ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ড করবে। এটা কি নিউ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়তো হইতে পারে, কিন্তু গ্রস প্রফিটে যেটা হয় তারপরে যে বিলো দি লাইন যে সমস্ত এক্সপেন্ডিচারগুলো আছে, এই এক্সপেন্ডিচারগুলোর যদি পরিমাণ বেশি হয় তাইলে বলতে হবে আইদার এখানে কোনো অ্যাকাউন্টিং জাগলারি আছে অথবা এটা লুজিং কোম্পানি। যেটা উনি আরেকটা দিকে ইঙ্গিত করেছেন যে সিমিলার স্টকস যেগুলো দেখা হয় আইপিও আসার সময়, যখন প্রসপেক্টাস বানানো হয় তখন সিমিলার স্টকের সাথে তুলনা করা হয় যে বাজারে যে স্টকসগুলো আছে সেই স্টকসগুলোর দাম এবং সেই স্টকগুলোর ইয়েটার সাথে ওনারা কম্পেয়ার করে তারপরে একটা প্রসপেক্টাস বানান। উনি সেদিকে ইঙ্গিত করছেন সিমিলার সঠিক কিনা। না, সিমিলারের মধ্যে তো বিষয় আছে। সিমিলারের ভিতরে আপনাকে তো ইনডেপথে ঢুকতে হবে। একটা ম্যাচিউরড কোম্পানি, তার যে প্রফিটেবিলিটি, আবার নিউ গ্রোয়িং কোম্পানি, তার প্রফিটেবিলিটির মধ্যে ডিফারেন্স হবে। বিকজ আপনার কতগুলো ফিক্সড কস্ট আছে সেটা কিন্তু ম্যাচিউরড কোম্পানিতে বেশি হয়। যেমন আপনার ধরেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কথা উনি বলেছেন, জি, এখানে আপনার ধরেন একটা কোম্পানি উইল বি প্রফিটেবল থাকবে, তার যদি ওভারহেড কস্টটা আপনার যত কমে লিমিটেড ইয়েতে থাকবে, এখানে কিন্তু অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ের কারণে মার্কেটিং কস্টটা বেশি থাকে। সেই যে ওভারহেড কস্ট, সেই ওভারহেড কস্টটা আপনি একটা লিমিটেড ইয়েতে যদি না রাখেন, একটা পর্যায়ে যে বাড়াইলেন, এই বছর বাড়াইলেন, পরের বছর 10% বাড়াইলেন, কিন্তু রিলেশনশিপ উইথ দি রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার গ্রোথ এটা যদি কনসিস্টেন্ট না হয়, ইন দ্যাট সিচুয়েশন আপনার এটা তো রেজাল্ট উইল বি পুয়ার হবে। এবং ম্যাচিউরড কোম্পানিতে মোস্ট কেসেস দেখা যায় খরচ বাড়তেছে। ইন দ্যাট কেস আপনাকে আইদার ইউ উইল হ্যাভ টু রিস্ট্রাকচার দি এক্সপেন্ডিচার অর কোম্পানির কর্পোরেট রিস্ট্রাকচার করতে হবে। তার মানে আমি এই যে কম্পেয়ার করার যে একটা ইয়ে চলে আসছে, লাইক অ্যাপল টু অ্যাপল করতে হবে। তা না হলে কিন্তু বিভ্রান্তিতে পড়তে হবে। এটা তো এভারেজ করে যদি আপনি বাইর করেন আমাদের জিডিপি ক্যালকুলেশনের মতন হবে, একজনের ইনকাম বিভ্রান্তি হবে। জি, ডেফিনেটলি। দ্বিতীয় একটা প্রশ্নকারী উনি প্রশ্ন করেছিলেন যে টেক্সটাইল খাতের একটা কোম্পানি 100% ডিভিডেন্ড দিয়েছিলেন এবং পরের বছরই আবার 10% দিয়েছেন। তো এইরকম যে একটা বাজারে যদি এরকম হতে থাকে তাহলে তো আমাদের ইনভেস্টররা বোধহয় ক্ষতিগ্রস্ত হন। এই ব্যাপারে আপনার উত্তরটা কি হতে পারে? আমি ধন্যবাদ জানাই ইনভেস্টরকে যে উনি খুব সচেতন ইনভেস্টর এবং উনি জিনিসটাকে মানে খেয়াল করেছেন এবং এটা কিন্তু আমাদের আসলে আস্থার জায়গাটা একদম জিরো করে দিচ্ছে। আমি জানি কোন কোম্পানিটার কথা উনি বলেছেন এবং আসলেও তাই 100% তারা স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
হ্যাঁ, এবং তারপর থেকে কিন্তু তারা আর ওই লাইনে যায়নি, 10% বা কাছাকাছি, এবং অনেক সময় নো ডিভিডেন্ডও তাদের হয়েছে। এবং আমি যখন এতটুকু জানি যে এখন স্টক প্রাইসটার দাম 10 থেকে 11 টাকার মধ্যে আছে। তো ওই সময় যে প্রাইসটা ছিল ধরেন 70-80 টাকা, আর এখন 10 টাকা হয়ে গেল, তাহলে আপনার এটা কি দাঁড়ালো? তাহলে ইনভেস্টররা তাহলে কোথায় আস্থা রাখবে, তাই না? ডেফিনেটলি যখন একটা কোম্পানি আইপিওতে আসে তার তো অবশ্যই একটা প্রজেকশন থাকা উচিত, যে অথবা প্রিভিয়াস তার একটা রেকর্ড থাকা উচিত যে কোন ইয়ারে কত % ডিভিডেন্ড দিয়েছে, বা এর সামনের দিনগুলোতে সে কীভাবে ডিভিডেন্ড দিয়ে যাবে। হ্যাঁ, এবং আপনি দেখবেন আমাদের এই ক্যাপিটাল মার্কেটে একটা ট্রেন্ড আছে, অনেক কোম্পানি ইস্যুয়ার যারা যেটা করে যে বোনাস ইস্যু করে, পাশাপাশি ক্যাশ ডিভিডেন্ড দেয়, এবং ইস্যুয়াররা এত তারা উদার যে তারা ক্যাশ ডিভিডেন্ডটা নেবে না। আপনি দেখবেন শুধুমাত্র এটা শেয়ার হোল্ডারদের জন্য ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা থাকে, বোনাসটা কিন্তু তারা নেয়। তাহলে আমার কথা হলো, আপনি যদি এতই উদার হন, তাহলে আপনি দুইটাই কেন আপনি আপনার বিনিয়োগকারীদের যারা ইনভেস্টর তাদের জন্য কেন দিয়ে দিচ্ছেন না? আপনি বোনাসটা কেন নিচ্ছেন? এবং আপনি দেখেন যে এখানে বোনাসটা সে নেয় কি জন্য? হ্যাঁ, সে জানে যে এটা সেলেবল, তার যে শেয়ারটা থাকে, যেটা দিয়ে সে মালিক হয়েছে, ওটা কিন্তু উনি সেল করতে পারে না, বাট যেটা বোনাস শেয়ার সে কিন্তু এটা মার্কেটে ইজিলি সেল করে দিতে পারে, এবং তার যে প্রফিটটা সে ঠিকই কিন্তু তখন পেয়ে যাচ্ছে। তো এইটা আসলে কি, এর উদ্দেশ্য হলো যে ইন্টেনশন খারাপ, সে ব্যাড ইন্টেনশন এটা করছে। আমি ওনার সাথে একটু যোগ করতে চাই। জি বলেন। সেটা হলো যে আপনার দোজ হু ইস্যুজ, আপনি বোনাস শেয়ার যেটা বা স্টক ডিভিডেন্ড যেটা দেওয়া হয়, এইটা কিন্তু আসলে সবসময় এটা ডিভিডেন্ড কোম্পানি যে স্ট্যান্ডার্ড একটা ডিভিডেন্ড পলিসি থাকা উচিত, এবং সেটা ডিসক্লোজার থাকা উচিত সামহায়ার, এবং শেয়ার হোল্ডাররা যদি কেউ জানতে চায় তাদেরকে দেখানো উচিত। কারণ আপনি বোনাস শেয়ার যখন ইস্যু করবেন, একটা কোম্পানির ক্যাপিটাল বেজ মনে করেন 100 কোটি টাকা আসে, এর ডিভিডেন্ড যদি 10% দেন তাহলে 10 কোটি টাকা, তার 10 কোটি টাকা তাকে ডিভিডেন্ড দিতে হবে। এখন উনি যদি বোনাস শেয়ার ইস্যু করে এটাকে 200 কোটি টাকা বানাইলে হলো কি ওনার ডিভিডেন্ড অব্লিগেশন নেক্সট ইয়ারে টু মেনটেন দ্যাট 10% ওনাকে 20 কোটি টাকা ডিভিডেন্ড দিতে হবে। ইন দ্যাট কেস যারা নর্মালি, ইন দিস কেস যে সমস্ত লোকজন আপনার যে কোম্পানিগুলা বোনাস শেয়ার ইস্যু করে, এদের ক্যাশ প্রবলেম আছে, এদের ক্যাশ ক্রাইসিস আছে। জামাল ভাই, আমি আপনাকে একটু বলি, যেটা জহির সাহেব বলার চেষ্টা করছেন খুবই ভ্যালিড একটা পয়েন্ট, এবং এই পয়েন্টটা কিন্তু লক্ষণীয় যে একটা কোম্পানি যখন নতুন আইপিও লিস্ট হলো, যেটার প্রসঙ্গ উনি টেনেছেন প্রশ্নকর্তা, সেটা হলো যে প্রথম বছরে 100% বোনাস দিল। তার মানেটা কি? যেটা উনি বলতে চাচ্ছেন ভ্যালিড পয়েন্ট, সেটা হলো টু অ্যাট্রাক্ট, নো, দ্যাট ইজ ওয়ান, বাট মেইন পয়েন্ট ইজ যে স্পন্সরদের শেয়ারসগুলো লক ইন থাকে ফর সার্টেন পিরিয়ড অফ টাইম। তো তখন ওই শেয়ারগুলো ওনারা সেল করতে পারেন না স্পন্সরদের, কিন্তু উনি যখনই বোনাস দিয়ে দিচ্ছেন 100%, এই শেয়ারটা কিন্তু লক ইনে নয়, এই শেয়ারটা সেলেবল। He can sell in the market and take his money back. বলবো এই বিষয়ে। জি বলেন প্লিজ। আসলে এটা কিন্তু একটা ক্রাইমই হচ্ছে, ঠিক আছে, এবং এইটা যদি আমরা ঠেকাইতে না পারি, তাহলে কিন্তু আমাদের মার্কেটের ভবিষ্যৎ, এটা কি কারো পারমিশন লাগে না এটা দিতে? আর এই জন্যই তো আমি বলবো যে এখানে যারা আমাদের রেগুলেটরি যারা আছেন, যারা আইপিও পারমিশন যারা দেন, একটা নতুন কোম্পানি সে এসেই বোনাস ডিক্লেয়ার করে যাবে, তাই না, তারপরে সেই বোনাসটা সে মার্কেটে বিক্রি করে দিবে, তাই না, তার একটা গাইডলাইন থাকা উচিত যে সে তার কতটা কারণ হলে বা কত টাকা রিজার্ভ থাকলে বা কত সময় গেলে সে আপনার রাইট ইস্যু করতে পারবে বা বোনাস ইস্যু করতে পারবে, এরকম যে একটা গাইডলাইন তৈরি করে দেওয়া হয়, আমার মনে হয় যে সেক্ষেত্রে এই জিনিসটাকে খুব সহজেই রোধ করা সম্ভব। হ্যাঁ, গাইডলাইনের চেয়ে আমার মনে হয় যেটা জামাল ভাই মেনশন করলেন, যে প্রত্যেকটা কোম্পানির ডিভিডেন্ডের একটা পলিসি থাকতে হবে, সেটাই বলেছি, এবং সেই পলিসিটাতে যদি থাকে তাহলে কিন্তু এটা কভার করে, যেটা ওইটা তখন আপনার ইভেন পাবলিক ইন্টারেস্ট, ইন দি ইন্টারেস্ট অফ দি পাবলিক, এটা রেগুলেটররাও দে শুড এক্সামিন দ্যাট। না, অবশ্যই। আমি যখন 5 বছরের ডিভিডেন্ড পলিসি দেব, তখন তো এই জিনিসগুলো তো রেগুলেটরদের কাছে যাবে, এবং ওনারা তো সেটা দেখবেন ডেফিনেটলি। না, এটা যাওয়ার পরে তো কোনো অ্যাকশন হয় কি আটকাইছে কাউকে? না, এই পলিসি তো নাই, ডিভিডেন্ড পলিসি, পে আউট পলিসি, যেটা কয়েকটা কোম্পানির আছে, ম্যাক্সিমাম কোম্পানির কিন্তু নাই, একেবারে ম্যাক্সিমাম কোম্পানিরই কোনো ডিভিডেন্ড পলিসি নাই। তা আমার মনে হয় এই জায়গাটা একটা পলিসিগতভাবে আমার মনে হয় দেখা উচিত, এবং জামাল ভাই এবং জহির আপনি যেটা বললেন কারেক্ট বলেছেন, যে দ্যাট শুড বি আইদার আ গাইডলাইন অর ডিভিডেন্ড পে আউট পলিসি, ডিসক্লোজার, এবং এইটা আমার মনে হয় 5 ইয়ার্স করে করা উচিত, এই ডিসক্লোজার, এই যে ডিভিডেন্ড পে আউট পলিসিটা, এবং সেইটা
প্রসপেক্টাসে থাকতে হবে অবশ্যই। এবং ওই 5 ইয়ার্স যখন বিগত হবে তখন নতুন করে আবার সাবমিট করতে হবে। এরকম একটা মনে হয় সিস্টেম করে দিলে, যদি রেগুলেটররা সেটা করে দেন, তাহলে হয়তো এই জায়গার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আরেকটা প্রসঙ্গ একটু টানতে চাই। আপনি ইদানিংকালে দেখেছেন যে আমাদের বাংলাদেশ এসইসি এবং সেবি, ইন্ডিয়ার সেবির মধ্যে একটা এমওইউ হয়েছে এবং সেই এমওইউ করতে গিয়ে আমাদের সাথে একটা ইন্টারাকশন হয়েছে, আপনিও সেখানে ছিলেন। সেবির চেয়ারম্যান অনেকগুলো কথা বলেছেন যেগুলো আমার মনে হয় যে খুব নলেজের একটা বিষয় এবং সেগুলো উনি শেয়ার করেছেন। যেমন একটা বাজারের মূল মন্ত্র হলো কনফিডেন্স, এবং এই কনফিডেন্সটা যেভাবেই হোক এইটা আমাদেরকে গ্রো করতে হবে, কিভাবে করা যায় সেটা উনি উল্লেখ করেছেন। এর সাথে আরও উনি বলেছেন যে স্মল হাউসহোল্ড সেভিং, একদম রিমোট গ্রামগঞ্জের থেকে সেইগুলো কিন্তু নিয়ে এসে সম্পৃক্ত করতে হবে। তার কারণটা উনি একটা দেখিয়েছেন যে আমাদের যেটা পঞ্চম বার্ষিকী পরিকল্পনা আছে, সেখানে কিন্তু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের উপরে প্রচুরভাবে জোর দেওয়া হয়েছে এবং সেটা বোধহয় 3000 ট্রিলিয়ন টাকার একটা মামলা। তো এই যে এত বিরাট একটা অঙ্কের বিনিয়োগ যেটা পঞ্চম পরিকল্পনা ইসে আছে, সেটা আমাদেরকে যদি করতে হয় তাহলে এই যে স্মল সেভিংসগুলো এইগুলো কিন্তু আনতে হবে যদি ওইটাকে আমাদেরকে সাকসেসফুল করতে হয়। তো এই ব্যাপারে আমরা কিভাবে, ধরেন আমরাই তো ধরেন স্টক এক্সচেঞ্জ, যে 2টা স্টক এক্সচেঞ্জ আছে, এদের কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার আছে যে ওনারা অ্যাওয়ারনেস করবেন বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন টাউনে গিয়ে গিয়ে, এবং সেখান থেকে ওনারা ওই অ্যাওয়ারনেসের মাধ্যমে টাকাগুলো নিয়ে আসা এবং ইনফ্রাস্ট্রাকচারের যে সকল কোম্পানি বাংলাদেশে আছে সেগুলো লিস্টেড করিয়ে সেখানে প্রোভাইড করা। তো মানে 2 এক্সচেঞ্জ এবং সরকার, এই সমন্বয়টা কিভাবে করা যেতে পারে? ধন্যবাদ লালি ভাই, খুবই চমৎকার কোয়েশ্চেন। প্রথমেই আমাদের জিনিসটা মানে করতে হবে সেটা যে একই প্রশ্ন কিন্তু জামাল ভাইয়ের কাছে। ক্যাপিটাল মার্কেটকে ভাবতে হবে যে একটা প্রোডাক্টিভ জায়গা, এটা নন প্রোডাক্টিভ খাত না, এবং এখান থেকেই কিন্তু দেশের উন্নয়ন হবে। এবং আমরা যে জিডিপি গ্রোথ 7 বা তার বেশি চিন্তা করতেছি, এটা ক্যাপিটাল মার্কেটকে কাজে না লাগালে কোনোভাবেই সম্ভব না। আর আপনি যেটা বললেন যে আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে আমরা যে গ্রোথের কথা চিন্তা করতেছি, এখানে আপনার মানে প্রাইভেট সেক্টরকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটকে ইনভলভ না করলে এত টাকা ব্যাংকের পক্ষে যোগান দেওয়া সম্ভব না, এটা ইম্পসিবল। 77% সেখানে বলা আছে, 77% হ্যাজ টু কাম ফ্রম দ্য প্রাইভেট সেক্টর। হ্যাঁ, এবং আমি ওই মিটিংয়ে ছিলাম এবং চমৎকার একটা ইন্টারেকশন হয়েছিল, এবং এটা আমি বলবো যে আমাদের বিএসএসি এবং আপনার এই যে মানে সেবি, এদের মধ্যে যে একটা চুক্তি হলো যেটা এমওইউ, এটা একটা মাইল ফলো, এবং এর ফলে কিন্তু আপনার এক্সচেঞ্জগুলো লাভবান হবে। আমাকে যদি একটু অ্যালাউ করেন, আমি এখান থেকে শুরু করব। একটা দর্শক অনেকক্ষণ ধরে ফোনে আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনারা একটু আগে যে আলাপ করছেন, আপনাদেরকে সম্মান রেখে বলতে চাই, আমি একজন বিদেশ ফেরত সৌদি প্রবাসী। জি, এই যে ফ্যামিলি ট্যাক্স, ওটা আমরা ইঙ্গিতে যা বলেছেন আমি নাম বলেই বলতে পারি। আমি 21 লাখ টাকা লোন ছাড়া ইনভেস্ট করছি। আমার এখন আছে সবকিছু করার পর একসাথে 21 লাখ টাকার কিনি নেই, তারপরেও আমার এখন আছে 11 লাখ টাকা। তাহলে আমরা কিভাবে আপনাদের মার্কেটে থাকবো বলেন? জি, আমরা সেই আলোচনাই করছি। ধন্যবাদ। আরেকটা ফোন আছে, আমি সেই ফোনটা নিয়ে নিই। দর্শক, আপনার নাম বলে ফোন করেন। জি, কথা প্রশ্ন করেন। আমাদের মার্কেটের হিসাব অনুযায়ী কোন শেয়ারের ন্যাব যদি 30 টাকা থাকে তাহলে সেটা সর্বসাকুল্যে 50 কি 60 টাকায় কেনা যৌক্তিক। কিন্তু কোন কোম্পানির শেয়ার যদি 51% গভর্নমেন্টের কাছে হোল্ড থাকে এবং পেড আপ ক্যাপিটাল যথেষ্ট ভালো, কিন্তু শেয়ারটার ন্যাব 287 টাকা, কিন্তু সেই শেয়ারটা 110-15 টাকা কিনেও যখন আমরা লসের সম্মুখীন হচ্ছি, এটা কতটুকু যৌক্তিক? আমি এটা জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। আরেকটা ফোন আছে, আমরা তৃতীয় ফোনটাও নিয়ে নিই। দর্শক, আপনার নাম বলে ফোন করেন। জি, আসসালামু আলাইকুম। প্রশ্ন করেন। আমি পুরান ঢাকা থেকে মফিজুল ইসলাম বলছি। জি, আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। আপনার এই যে উপস্থাপনা এনটিভির পৃষ্ঠপোষকতা, এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগছে। জি, ধন্যবাদ। আমি আপনার কাছে একটা অনুরোধ করব, আপনাদের কাছে, সবার কাছে, যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আপনাদের প্রতিদিনের অনুষ্ঠানে যদি কিছু উপদেশমূলক কিছু ঘটনা থাকে, হয়তো হতে পারে সাপ্তাহিক বা এই সিজনের জন্য এই কিছু
আমাদেরকে উপদেশ দেওয়া যে আপনি এইভাবে এইটা করতে পারেন এখন, তাহলে আমরা অনেক উপকৃত হবে। কারণ আমাদের ছোট ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু আমরা সব খবর রাখতে পারি না, কেউ অনেক কিছু করার পরে তারা এই ধরনের ব্যবসায় জড়িত থাকে। ওকে, ধন্যবাদ। আমি তৃতীয় প্রশ্নটা যেটা সেটা একটু বলে দুইটা প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিচ্ছি। সেটা হলো যে দেখেন, আমরা কিন্তু সবসময় বলছি যে এইভাবে বিনিয়োগ করা, বিনিয়োগের ঝুঁকিগুলো নিয়ে আলাপ, আজকেও আমরা ঝুঁকি নিয়ে আলোচনা করছি এবং কি কাজ আমাদের করা উচিত সেগুলো নিয়েও আমরা আলোচনা করি। তবে একটা জিনিস যেটা আপনি হয়তো ইঙ্গিত করতে চাচ্ছেন যে কোন শেয়ারটা কেমন হবে, কোনটা বিনিয়োগ করলে পরে ভালো হবে, এই জিনিসটা আমাদের একটা অ্যাডভাইজারি গাইডলাইন এসইসিতে হয়েছে। আমরা আশা করছি যে সেই গাইডলাইনটা যদি অ্যাপ্রুভালটা হয়ে যায় এবং লাইসেন্সগুলো ইস্যু হয়ে যায়, তখন আমরা বিস্তারিত শেয়ারের নাম ধরে আমরা আলোচনা করতে পারি এবং সেই দিনের অপেক্ষায় আমরা আছি। একটু অপেক্ষা করেন, সেটা এসইসি খুব শিগগিরই করে ফেলবে। সেটা হয়ে গেলে আমরা আপনাদেরকে সব কিছু বিস্তারিতভাবে জানাবো, কোন কোম্পানি, কোন শেয়ার কিভাবে আপনাকে বিনিয়োগ করতে হবে, কত দিনের জন্য বিনিয়োগ করতে হবে, কি দামে বিনিয়োগ করতে হবে। এই জিনিসগুলো আমরা একবার অ্যাডভাইজারিটা লাইসেন্সটা হয়ে গেলে, অ্যাপ্রুভালটা হয়ে গেলে আমরা আপনাদের সাথে সেই রকম একটা প্রোগ্রাম নিয়ে আসবো আশা করি। আর বাকি পলিসিগতভাবে আমরা আলোচনা করছি, সেটা দেখতে থাকেন। জি, আপনি বোধহয় শেষ করতে পারেন না এখনো। না, আমি আমার মনে হয় বিনিয়োগকারী ভাইয়ের কোশ্চেনটাই একটু বলি। উনি যেটা একটা কোম্পানির নাম উল্লেখ করে ফেলেছে, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তো হ্যাঁ, আমরা হতাশার কথা বলতে চাই না, এখানে কিন্তু অনেক আপনার মানে কি বলবো যে আশার কথাও আছে। এবং আমরা অলরেডি জেনে গেছি যে আপনার এফআরএ, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হয়েছে, ঠিক আছে, এবং তার কাউন্সিলও আমার মনে হয় যে হওয়ার পর্যায়ে আছে। তো এটা কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটের জন্য একটা মাইলফলক, এবং এটা যদি আপনার ইমপ্লিমেন্ট যদি খুব সুন্দরভাবে সুচারুভাবে হয়, তাহলে এই যে অ্যাকাউন্টিং যে জাগলারিগুলো যেগুলো হচ্ছে, ঠিক আছে, তো এইগুলো আমার মনে হয় যে অনেকখানি আপনার তখন রোধ করা সম্ভব হবে। এবং তখন কিন্তু আপনার কনফিডেন্স, যেটা আমরা আস্থার কথা বলি, সেই জায়গাটা তৈরি হবে। এবং তখন যে কেউ চাইলেই কিন্তু সে যেনতেন করে তার একটা অ্যাকাউন্ট সে তৈরি করতে পারবে না, অ্যাকাউন্টেবিলিটি বাড়বে। এবং এই যে আপনার এই যে কর্পোরেট যে এই যে গাইডলাইনগুলো তৈরি হচ্ছে, এটা আমাদের মার্কেটের জন্য আমি মনে করি যে বেটার, এবং সামনে যে ভালো হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমরা সেই আশাই করি এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিনগুলো খুব ভালো। এবং যেরকম আমাদের রুলস রেগুলেশনস আসছে, আমরা যেভাবে নলেজ অ্যাকোয়ার করছি, নতুন প্রোডাক্ট বাজারে আমরা আশা করছি, ডেরিভেটিভস, অপশনস, ফিউচার্স, আমরা ক্লিয়ারিং সেটেলমেন্ট কোম্পানি আসতেছে, এই সকল বিষয় যদি আমরা দেখি, তাহলে যেটা আমরা এই জায়গার থেকে বলতে পারি যে সামনের দিনগুলো ভালো। আমাদের বিনিয়োগটা যদি আমরা সঠিকভাবে করতে পারি এবং সুন্দরভাবে সেটা গুছায় রাখতে পারি, তাহলে পরে কিন্তু ভালো একটা রেজাল্ট আমরা পেতে পারি। এই আশ্বাসটুকু আমি অন্তত আমরা এই অনুষ্ঠান থেকে দিতে পারি। যে সপ্তম পঞ্চম পরিকল্পনা, আচ্ছা, আপনি তো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে ধরেন 30 লক্ষ হাজার কোটি টাকার একটা যে ইনভেস্টমেন্ট প্ল্যান, এভারেজে যদি আপনি 5 বছরের মধ্যে ভাগ করেন, প্রতি বছর 6 লক্ষ হাজার কোটি টাকা। যেমন আমাদের বাজেটের সাইজই হবে, তখন আমরা অ্যাসিউম করি যে 6 লক্ষ কোটি টাকা 6 লক্ষ হাজার কোটি টাকার মতন হবে। এই ক্ষেত্রে দেখেন, কম্পেয়ার টু আদার এশিয়ান নেশনস, আমি আপনাদেরকে একটা ডাটা দিই। সেটা হলো যে আপনার ইন্দোনেশিয়াতে জিডিপির ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি, ইন্দোনেশিয়াতে হলো 96%। 1 মিনিটের মধ্যে বলতে হবে। 100 টাকাটা 96। অপরদিকে জাপানের যে ইকোনমি, সেখানে 420%। তার মানে আমাদের যে ফাইন্যান্সিয়াল ডিফেন্ডিংটা ভেরি এখনও খুবই শ্যালো অবস্থায় আছে। ইন্ডিয়াতে হলো এটা আপনার ধরেন, ইন্ডিয়াতে হলো 160, আমাদের হবে কত 95 অথবা 80 এরকম। মানে অনেক সম্ভাবনা, কিন্তু অনেক সম্ভাবনা আছে আমাদের সামনে। আমাদের যে ইনস্টিটিউশন ডেভেলপ করতে হবে, আমাদের কর্পোরেট গভর্নেন্স, যেটা কর্পোরেট গভর্নেন্স যখন শিওর হয়ে যাবে, তখনই কিন্তু অনেক জিনিস সিদ্ধ হয়ে যাবে। এখন আপনি যদি ফ্যামিলির হেড হিসাবে আপনি যদি ইনডিসিপ্লিনভাবে না চলেন, তাহলে আপনার নিচেরগুলোও ডিসিপ্লিনভাবে চলবে, আপনি যদি ডিসিপ্লিন থাকেন। সুতরাং আপনাকে কর্পোরেট গভর্নেন্সের মূলত হলো কোম্পানির বোর্ড, ম্যানেজমেন্ট, এরা যদি ঠিক মতন না করে, যত রকমের অ্যানালাইসিসই করেন, কোনো কিছু দিয়ে কাজ হবে না। কারণ অডিটর এসে আপনার এখানে 3 মাস কাজ করে, সে তো এটা আপনি সব কিছু জানেন, কিন্তু লয়ার সেও মানে আপনার বাইরে থেকে অপিনিয়ন দিচ্ছে। আইপিও ম্যানেজার, মানে আপনাকে ভ্যালুয়েশন ফার্ম, যত জানি বলেন, সব কিছু কিন্তু আপনার
ওরা বাইরের লোক। জামাল ভাই, ইউ ইয়োরসেলফ আপনার আমাদেরকে ইথিক্যাল স্ট্যান্ডার্ড, ইয়েস এথিক্যালি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকটা কর্পোরেট গভর্নেন্স তো আছেই, আমি আইন দিয়ে কর্পোরেট গভর্নেন্স করে দিলাম, কিন্তু আমার যদি পালন করলাম না, এখন টিক মেরে গেল। ওই যে আপনার এখন যে পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা টিক মেরে চলে গেল, এ লেভেল এ পাইতেছে, A+। এখানেও তো অ্যানুয়াল রিপোর্টগুলোতে আপনার যে টিক মারতেছে, যে কর্পোরেট গভর্নেন্সের যে রুলস রেগুলেশন, এটা আর ওই ম্যাট্রিক পরীক্ষার টিক মারা এক সমান। এখানে ইমপ্লিমেন্টেশন নাই, আপনার শুধু টিক মেরে চলে যেতেছে। তো ইন দ্যাট সিচুয়েশন বাংলাদেশে কিন্তু অপার অপরচুনিটি আছে। এবং আমাদের যে স্টক মার্কেট, আমাদের দেশ ছোট হিসাবে কিন্তু আমাদের মার্কেটের সাইজ কিন্তু ছোট না, আমাদের মার্কেটের সাইজ ছোট না, আমাদের এক্সপোনেনশিয়াল অপরচুনিটিস আছে। সেই অপরচুনিটিকে করতে হবে কর্পোরেট গভর্নেন্স, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, অ্যাট দি সেম টাইম আইসিটির অ্যাপ্লিকেশন। আইসিটির অ্যাপ্লিকেশন যেটা ঢাকা স্টক ইনফ্রাস্ট্রাকচার খুব জরুরি। ইয়েস ইনফ্রাস্ট্রাকচার এগুলা হইলে তখন আপনি দেখবেন যে এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রবলেম, কেন প্রবলেম, ইমপ্লিমেন্টেশন যে প্ল্যান মেথোডোলজি, দ্যাট ওয়াজ সামথিং সামহার রং, আদারওয়াইজ ইট ক্যানট হ্যাপেন লাইক দিস। এইভাবে ডেইলি রেগুলার কাজ হবে, এটা তো ইট ক্যানট বি। কারণ এয়ারলাইন্সে আপনি যদি একটা প্লেন, আপনার যদি তার কোনো রকমের ত্রুটি দেখাতে, সাথে সাথে তো সমস্ত প্লেন ক্র্যাশ হয়ে মানুষ সব মারা যাবে। স্টক এক্সচেঞ্জও ইউ ক্যানট, খুব সেনসিটিভ মার্কেট এবং এক সেকেন্ডে অনেক কিছু ঘটে যেতে পারে। রাইট। জহির, আপনার কাছে একটু শেষ, আমাদের একেবারে শেষ সময় আমরা আছি, আপনাকে একেবারে 30 সেকেন্ডে কি বলবেন আপনি বলেন এই বাজারের জন্য। আমাদের বিনিয়োগকারীরা কিন্তু আমাদের অনুষ্ঠানের দিকে চেয়ে আছে। অবশ্যই বিনিয়োগকারীদের ভাইদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, আমাদের বিনিয়োগকারী ভাই আপনাকে প্রশ্ন করেছিলেন যে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমাদের কিছু অ্যাডভাইস দেন। তো আসলে এটা খুবই ইম্পর্টেন্ট, আমার মনে হয় যে লালি ভাই এটা আপনার কনসিডার করা উচিত। মার্কেটের একটা সময় আপনি হয়তো বা একটু অ্যাডভাইজারি সামথিং কিছু কথাবার্তা বললে আমার মনে হয় বিনিয়োগকারী ভাইরা অনেক উপকৃত হবে। তো আমি সেখান থেকে একটু কথা বলি, যে কোনো ইনভেস্টমেন্ট যখন একটা বিনিয়োগকারী করবে, টেকনিক্যাল মার্কেট, এখানে হুট করে কিন্তু আপনার লোন করে টাকা এনে, হ্যাঁ, বা কারো থেকে ধার করে টাকা এনে আপনি এখানে ইনভেস্ট করবেন বা মার্জিন লোন নিয়ে করবেন, সেটা আসলে কাম্য না। হ্যাঁ, ফার্স্টলি আপনার যেটা হচ্ছে, আপনার যদি সারপ্লাস মানি থাকে, সেখান থেকে কিছু একটা মানি আপনার এখানে নিয়ে আসবেন এবং আপনাকে একটা পোর্টফোলিও সাজাতে হবে। এবং একদিনে আপনি সব শেয়ার কিনবেন না। আজকে আপনি একটা কোম্পানির 100 শেয়ার কিনলেন, ওকে, তারপর আপনি পরের দিন আরেকটা কোম্পানির কিছু শেয়ার কিনলেন, হ্যাঁ, আপনি হয়তো বা পোর্টফোলিওতে 5টা শেয়ার রাখলেন। হ্যাঁ, আপনাকে ভাবতে হবে যে 5টা শেয়ার থেকে 2টা শেয়ার আপনার কমে যেতে পারে, এবং সেই জিনিসটা আপনাকে মার্কেট ফলো করতে হবে। এবং আপনাকে যেটা করতে হবে যে ওই 2টা শেয়ার আপনাকে লস নিতে হবে, এবং সেটাকে আমরা বলি ক্যাপিটাল মার্কেটের ভাষায় স্টপ লস। হ্যাঁ, তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এক জায়গায় ইনভেস্ট না করে, আপনার একটা শেয়ারে ইনভেস্ট না করে আপনি 5টা 7টা শেয়ারে ইনভেস্ট করে আপনার পোর্টফোলিওটা সাজান, সো দ্যাট একটা লস হলে ওইটার কভার আরেক জায়গা দিয়ে করা যেতে পারে। খুব সুন্দর একটা কথা, এবং এই সাজেশনটা আমি আবার বলি বিনিয়োগকারী ভাইরা, এই যে সুন্দর একটা জহির ভাই সাজেশন দিয়েছেন যে আপনার যে পোর্টফোলিওটা সাজাবেন একটা স্টকে না করে আপনি 6-7টা স্টকে আপনি ইনভেস্ট করেন, এবং সেখান থেকে যদি একটা লস হয় সেটা স্টপ লস করেন এবং সেখান থেকে বিক্রি করে আপনি বের হয়ে আসেন, এবং অন্যান্য যে স্টক আছে সেখানে আপনি লাভ করে কভার করতে পারবেন। শেষ 20 সেকেন্ডে জামাল ভাই আপনার কাছে লাস্ট কমেন্ট। টু ক্রিয়েট কনফিডেন্স ইন দি মার্কেট, আমরা দায়িত্বশীল যারা আছি, যারা দায়িত্বশীল বলতেছি, পলিটিশিয়ানদের মধ্যে পজিশন অপোজিশন বোথ, গভর্নমেন্ট এমপ্লয়ি যারা দায়িত্বশীল জায়গায় আছে, ওনারা যাতে মানে মানে ওনারা রেসপন্সিবল লোকরা যাতে কোনো রকমের এমন কোনো মন্তব্য না করে যেটা বাজারের ক্ষতি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক মণ্ডলী, আজকে একেবারেই সময় নাই, আমি ওভার সময় নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী রোববার এই সময় এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।